কজন আছে? 4-5 জন আছে। ওনারা একটু ওদের কাছে রিপিটেশন মনে হবে, তবু আবারও বলছি আমি গত 5.5 বছর ধরে যে কোনো জায়গাতে ডাক্তারদের ট্রেনিং, কোনো স্বাস্থ্যবানে বলতে গেছি, স্কুলের বলতে গেছি, স্কুলের সুবর্ণ জয়ন্তী সেখানে বলতে গেছি, যে কোনো ফোরামে বলি এই ভিডিওটা দিয়ে শুরু করি, একটা কেস হিস্ট্রি বলি। কেস হিস্ট্রিটা আবার আপনাদের 2011 সালের 14ই আগস্ট নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে ভোর রাত্রিরে একটা পেট ব্যথা রুগী ভর্তি হয়েছে। 32 বছর বয়স, বেশ জোয়ান লোক, কিন্তু নস্কর নাম, পেট ব্যথা নিয়ে ভর্তি হয়েছে। অ্যাকুট অ্যাবডোমেন ট্রিটমেন্ট যা করেন আপনারা সবাই, যা করেন আপনার ডিস্ট্রিক্ট হাসপাতালে ফিজিশিয়ান যা ট্রিটমেন্ট করেন, আপনার বিপিএইচসি এমও সেই ট্রিটমেন্ট করবেন। এমনকি যদি ব্লাড ব্যাংকের এমার্জেন্সি ইমার্জেন্সি যদি থাকে উনিও সেই একই ট্রিটমেন্ট দিতে পাঠাবেন, তাই তো? পেট ব্যথা। এই পেশেন্টটা ন্যাশনাল মেডিকেল জেনারেল মেডিকেল কলেজে 5.5 ঘন্টা ট্রিটমেন্ট হয়েছে, তারপরে পেশেন্টটা ছুটি হয়েছে। This patient was discharged, categorically discharged, not DORP, not discharge on request. This patient was discharged from NRS medical college. ছুটি হয়েছে। এরকম আপনারা প্রত্যেক সপ্তাহে অন্তত 50-60টা পেট ব্যথা রোগী ট্রিটমেন্ট করেন, আউটডোর থেকে ওষুধ দিয়ে ছেড়ে দেন, ভর্তি করেন, 3 ঘন্টা দেখে ছুটি করে দেন। তাতে কি যায়? সেটা বলবার মতো কি হলো যে আমাকে এরকম 5.5 বছর ধরে 453 জায়গায় বলে বেড়াচ্ছি, তাহলে কিছু একটা ঘটনা ঘটেছিল। এই পেশেন্টটা আবার দুপুর 12টা বসে গিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ ভর্তি হয়েছে। কি নিয়ে ভর্তি হয়েছে? আবার ওখানে গিয়ে বলেছে আমার না পেটে একটা অস্বস্তি হচ্ছে, পেট ব্যথা নিয়ে আমি সকালবেলা ভর্তি হয়েছিলাম এক জায়গায়, সেখান থেকে ছুটি করে দিয়েছে, বলেছে তুমি সেরে গেছো, আমার না শরীরটা ভালো লাগে। Again admitted for a pain attack. আবার দুপুর 12:10 থেকে পেট ব্যথা শুরু হয়েছে, তার ট্রিটমেন্ট। মেডিসিন ওয়ার্ডে ভর্তি হচ্ছে, পেট ব্যথা যা ট্রিটমেন্ট সবাই করে ওরাও তাই করছে। দুপুর 2:30-3টের সময় সিনিয়ররা যাওয়ার সময়টা এই পেশেন্টটার কথা জিজ্ঞেস করেছে কি করেনি। সিনিয়ররা পেট ব্যথা দিয়ে এরকম 50টা ভর্তি আছে, ওটা সিনিয়রদের বলেছে কি বলেনি আমরা জানি না কিছু। আদৌ সিনিয়ররা বললেও দেখবে না, পেট ব্যথা দিয়ে আবার কি দেখবে, ওই সিনিয়র পিজিটিকে ডেকে দেখিয়ে। ইভিনিং রাউন্ডের সময়তে আমাদের একজন জুনিয়র হোস্টার, মাত্র 4 মাসের এক্সপিরিয়েন্স। আমরা যেখানে যাই, যে কোনো ফোরামে, আমার যে ওয়েবসাইট আছে সেখানে ওর নামটা লেখা আছে, ডাক্তার সৃজিতা ভৌমিক। ইভিনিং রাউন্ড দিতে গিয়ে এই পেশেন্টকে অন ডট ডায়াগনোসিস, কোনো ভাষা কোনো কথা না, অন ডট, ইটস এ কেস অফ কমন ক্রেট বাইট, কালা সাপের কামড়। অন ডট, সাপের কামড়, নিউরোটক্সিক স্নেক বাইট, মেবি এ স্নেক বাইট, কোনো কিছু অন ডট, ইটস এ কেস অফ নিউরোটক্সিক স্নেক বাইট, কমন ক্রেট বাইট। শুধু ডায়াগনোসিস করাই না, ওর নিজের থেকেই 10 ভার অ্যান্টিভেনাম চালিয়ে দিয়েছে। এই পেশেন্টটা পরদিন সকালবেলা অলমোস্ট সিমটম ফ্রি সুস্থই হয়ে গেছে। পরদিন সকালে যখন সিনিয়ররা এসে তারা চমকে গেছে, কি বলছো এটা তো স্নেক বাইট ছিল। সন্দেহের কোনো অবকাশ নেই। পেশেন্টটা যদি সুমনের পেশেন্টের মতো মরে যেত তাহলে কোনো একদিন বিএস এসে বলতেই পারতো ধুম কে বলেছে সাপের কামড়। মরে তো যায় না, পেশেন্ট তো সুস্থ সবল পেশেন্ট, বসে আছে, তাকে ছুটি দেওয়ার জন্য অপেক্ষা। তাই নাকি সাকসেসফুল থেরাপিউটিক ট্রায়াল হলো, পেশেন্ট স্নেক বাইট ট্রিটমেন্ট করে বেঁচে গেল, তাহলে ইট ওয়াজ এ স্নেক বাইট কেস। নাও এইখানে আসল প্রশ্নটা আসছে। It was a so simple case to be diagnosed by a junior house staff only. It was a so simple case. But what was the difficulty in that case that it made all the seniors of two medical colleges of Kolkata to misdiagnose the case? Oh no, there was no history of it. No history of it. Then, well, all the seniors are not likely to see the ptosis. Only the juniors are likely to see the ptosis. Ptosis is the main factor, but what happened there? He thought about others. All the seniors are likely to be pinpointed to only abdomen. Only a junior lady doctor will think of a
snake bite. স্নেক বাইট ওদের মাথাতেই ছিল না। Experience. Experience, definitely. Experience. But Srijita Bhumik is a daughter of two radiologists living in central Calcutta. She had no exposure of the rural service. She had never seen a case of snake bite before that. And experience of কিন্তু আমাদের হেল্প করতে পারল না। তাহলে কি হবে? সম্ভবত যখন হিস্ট্রি নিয়েছে জিজ্ঞেস করেছে তখন ওদের আই কন্ট্যাক্ট ছিল না, কথা বলার সেইটাতে সাসপেক্ট হতে হবে যে প্রসেস, কারণ সিনিয়ররা কতটা টাইম দিতে পারে। আমি আপনাদের কি বলেছি, আমার 8 ঘন্টা টাইম এটা করার কথা, আমি যেটাকে চেপে 2 ঘন্টাতে নিয়ে আসছি, টাইম নেই। আমাদের বাঁকুড়ার ডাক্তারদের সবাই এসে পৌঁছানোর সময় ছিল না, আমি ওদের জন্য 10:30 থেকে এসে বসে আছি। এক এক করে 10:30টার সময় পৌঁছলো, আমি 12:15টায় শুরু করলাম। আমি দেখলাম যে আমাকে 2:30টায় আসতে হবে, 1:30টায় বেরোতে হবে, তাহলে আমি 1 ঘন্টা 45 মিনিট, আমার 8 ঘন্টার ট্রেনিং আমি 1 ঘন্টা 45 মিনিট চেপে নিলাম। টাইম নেই, আমি দৌড়াতে শুরু করলাম। আপনাদের এত টাইম নেই যে আমি বলি আমার 5:30টায় ট্রেন, আমি 5:20 পর্যন্ত আপনাদের বলবো, দেখবেন আপনারা 4:30 বাইরে এবার উৎসুক করছেন, সময় দিতে পারছেন না। আমরা কেউ সময়টাই দিতে পারছি না। টাইম ইজ দ্য মেন ফ্যাক্টর, টাইম ইজ দ্য মেন ফ্যাক্টর। কি এটা চলবে না? চলবে। চলো টাইমটা হচ্ছে মেন ফ্যাক্টর। আমরা কেউ সময় দিতে রাজি নয়, আমরা পেশেন্টের জন্য সময় দিতে রাজি নয়, আমরা আমার কলিগের জন্য সময় দিতে রাজি নয়, আমরা আমাদের ফ্যামিলির জন্য সময় দিতে রাজি নয়, আমরা আমাদের নিজেদের জন্য সময় দিতে রাজি নয়। ওকে হাত তুলে বলুন তো, আজকে সকাল থেকে কজন 10 মিনিট ফিজিক্যাল এক্সারসাইজ করেছেন? ফ্রি হ্যান্ড এক্সারসাইজ একজনও বলুন। আপনি করেছেন? তাহলে নিজের জন্য সময় একজন দিয়েছেন। আমাদের হলের মধ্যে আমরা 45 জন ডাক্তার বসে আছি, একজন নিজের জন্য সময় দিয়েছেন 10 মিনিট। তাহলে সময়ই দিচ্ছি না, আমরা কোনো কিছুতে সময় দিচ্ছি না। এই যে আমার ওয়েস্ট বেঙ্গল প্রোটোকলে আমি লিখে দিয়েছি 24 ঘন্টা পেশেন্টটাকে ভর্তি করে অবজার্ভ করুন, আমরা 5.5 ঘন্টা হয়েছে ছুটি করে দিয়েছি। এটা জানানো কি হবে? এটা কোথা থেকে এসছে কানেকশন? এইখানে মেন ফ্যাক্টরটা হয়েছিল কিন্তু টাইমিংটা। কি হলো টাইমিং? তাহলে একজন কিন্তু বলেছিলেন, আমাকে বলেছে এই কথাটা। টাইমিংটা কি হলো? টাইমিংটা হচ্ছে সৃজিতা ভৌমিক যখন পেশেন্টটাকে দেখতে গেছে ঠিক তার কিছুক্ষণ আগের থেকে টোসিসটা ডেভেলপ, সকাল থেকে তার টোসিস ডেভেলপই করেনি। আদৌ তো তার আগে টোসিস ছিলই না। সিনিয়ররা দেখেছে, সিনিয়ররা হিস্ট্রি নেওয়ার সময় থাকে না, তাদের অনেক জুনিয়র আছে, পিজিটি আছে, হাউসটাপাটি ইন্টার্ন আছে, তারা হিস্ট্রি নেয়। হিস্ট্রিটা কিন্তু কোনো খুব জরুরি কিছু ছিল না ক্ষেত্রে। ডেফিনেটলি হিস্ট্রি একটা কাজ করে। ফ্লোর বেডের হিস্ট্রি যদি থাকে, আর্লি মর্নিং পেন অ্যাবডোমেন, তাকে আমরা সাসপিশাস হয়ে যাব যে মেবি কেস অফ কমন ব্রেড হাইট। এই পেশেন্টটাকে টাইম দাও। আমি যদি এটাকে ভর্তি করে রেখেছিলাম এনআরএসে, ইভিনিং রাউন্ড থেকে কেউ না কেউ দেখতে পেত প্রসেস। ভর্তি করে রাখা হয়নি, ছুটি করে দেওয়া হয়েছে। এই পেশেন্টটাকে যখন 12-14 ঘন্টা পরে সৃজিতা ভৌমিক দেখতে গেছে, ইন দ্যাট টাইম পেশেন্ট ডেভেলপ প্রসেস। বি সাইন অফ নিউরোটক্সিসিটি। তার আগে পর্যন্ত প্রসেসটা ডেভেলপই করে। এটা ইয়েতে চলছে বোধহয়, ইনভার্টারে চলছে বোধহয়। আমাদের ছবির দরকার নেই, মডিউল বের করুন। মডুলার ট্রেনিং এ কিন্তু ছবি টবি কোনো সুযোগ নেই। 11 নম্বর পেজ বের করুন। 11 নম্বর পেজে দেখুন দুটো ছবি আছে, দেখতে পাচ্ছেন? একটা ছবিতে একটা হাতে লোকাল সাইড সোয়েলিং ব্লিস্টার, এটা কোবরা বাইটের ছবি। ক্রেটে দেখুন সোয়েলিং ব্লিস্টার কখনো হবে না। আর কি ডান দিকে দেখুন সিমোলেন্ট্রো বা টোসিস লেখা। এই যে টোসিস, সৃজিতার ক্ষেত্রে কি হলো? 14 ঘন্টা পরে টোসিস পাওয়া গেছে। এই যে একটা মহিলার ছবি দেখছেন,
একটা মানুষের ছবি আছে, প্রসিস মহিলার ছবি আছে, দেখছেন তো বইতে? এই মহিলার হিস্ট্রি শুনুন। ধনিয়াখালী রুরাল হসপিটালে 15 সালের 7 জুলাই ভর্তি হয়েছে, বিকেলবেলা বিকেলে ভর্তি হয়েছে, কিন্তু নট আর্লি মর্নিং পেন অ্যাবডোমেন। আমরা আর্লি মর্নিং বলে যাচ্ছি এত সময় ধরে। আমি ভিডিওতে দেখালাম আপনাদের, সকালবেলা পেট ব্যথা নিয়ে এলে তারা থাকবে। এই পেশেন্টটাকে 7 জুলাই বিকেলবেলা ভর্তি করা হয়েছে ধনিয়াখালী হাসপাতালে। 7 জুলাই একজন ডাক্তারবাবু ট্রিটমেন্ট করেছে। 8 জুলাই সকালবেলা আরেকজন ডাক্তারবাবু এসেছেন, নাম্বার 2। উনি সন্ধ্যে পর্যন্ত ট্রিটমেন্ট করেছেন। 8 জুলাই নাইট ডিউটিতে 3 নম্বর ডাক্তারবাবু এসেছেন। 3 নম্বর ডাক্তারবাবু পেশেন্টকে ট্রিটমেন্ট করেছেন, সব কিছু দেখেছেন, থরলি এক্সামিন করেছেন, কোথাও কিছু পাওয়া যাচ্ছে না। এই পেশেন্টটাকে, আমরা কথা বলছি এই মহিলার কথা, আপনার বইতে ছবি আছে, এই যে মহিলার কথা বলছি। এই পেশেন্টটাকে 3 নম্বর যে ডাক্তারবাবু নাইট ডিউটিতে এসেছিলেন, উনি এসে বলেছেন যে তোমার কিচ্ছু পাওয়া যাচ্ছে না, তোমার 1.5-2 দিন হয়ে গেল, তোমার পেট ব্যথা কমছে না, তুমি বলছো তুমি কালকে সকালবেলা উঠে বর্ধমান মেডিকেল কলেজ চলে যাবে। রেফার লেটারে ক্লিয়ার কাট লেখা ছিল পেইন অ্যাবডোমেন, কিছুই পাচ্ছি না আমরা, ইউএসজি হোল অ্যাবডোমেন। এই পেশেন্টটাকে 4 নম্বর ডাক্তারবাবু 9 জুলাই সকালবেলা ডাক্তার রাজীব এসছে দেখতে। অন্যান্য যে পেশেন্ট গুলো খারাপ ছিল সেগুলোকে দেখা হয়েছে, তখন সিস্টাররা বলছে ওই পেশেন্টটাকে রেফার লেখা আছে, কেন নিয়ে যাচ্ছে না, ডাক্তার কিছু বলে পাঠিয়ে না। ওইবার পেশেন্টটাকে বলতে গেছে, কি গো মা তুমি যাচ্ছ না বর্ধমান, ডাক্তার তোমাকে বর্ধমান যেতে বলেছে, বাড়ির লোক আসুক, টাকা পয়সা নিয়ে আসুক, যাবো বর্ধমান। ও তুমি কখন ভর্তি হয়েছো? আমি পরশুদিন ভর্তি হয়েছি বিকেলবেলা। কি নিয়ে ভর্তি হয়েছো? পেট ব্যথা। এখন করা হচ্ছে 3:40। আপনাদেরকে আমি একবারে লিখে দিয়ে যাচ্ছি, আজকে 4:30 পর থেকে আপনার টোটাল মেডিকেল ক্যারিয়ারে আপনি যত পেট ব্যথা রুগী দেখবেন, তার পেটের দিকে তাকানোর আগে তার চোখের দিকে আপনার চোখ যাবে। আমি একবারে লিখে দিয়ে যাচ্ছি আপনাদের। এই রাজীবের একটা ট্রেনিং ছিল, যেই বলেছে পেট ব্যথা পরশু থেকে, আমাদেরকে তাকাও তো ভালো করে, ওই ছবি ডোসিস সঙ্গে সঙ্গে ডায়াগনোসিস হয়ে গেছে। একদম পেন অ্যাবডোমেন, ক্রনিক্যালি নট ইমপ্রুভিং, নাথিং ফাউন্ড, অনলি ডোসিস, ইটস এ কমন ট্রিটমেন্ট। সঙ্গে সঙ্গে ওটা মোবাইলে ছবি তুলেছে, হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছে। আমি সেই সময় কি একটা কাজ করছিলাম, সেভ করছিলাম। 10 মিনিট পরে আমি ছবি দেখে চলে আসি, সব আছে তো কমন গ্রেড হোয়াইট। আমি ওকে ফোন তুলে ফোনে বলছি যে আরে রাজীব তুমি এটাকে অ্যান্টিভেনাম দিয়ে দাও, এটা কমন গ্রেড হোয়াইট। যে অ্যান্টিভেনাম তো স্যার অনেক চলে গেছে, অলরেডি দিয়ে দিয়েছি। সকাল 9:30 অ্যান্টিভেনাম চালিয়েছে, 2:30-3:00 মধ্যে পেশেন্ট অলমোস্ট সিদ্ধ হবে। এই পেশেন্টকে বর্ধমান যেতেই হয়। কিওর এক ধনিয়াখালী হসপিটাল। এই মহিলার ছবি পাঠিয়েছি, যে এত হিস্টোরিক্যাল আমার কাছে মনে হয়েছে। এই মহিলার ছবি যেটা ওই যে দেখাচ্ছিল আপনাদের বইতে, যে ছবিটা দেওয়া আছে, ওই ছবিটা দিয়ে আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা স্টার্ট করেছি। এখন আমাদের 13টা স্টেটের 192 জন মেম্বার আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা। যখন এই বর্ষাকালটালে যখন মানে শুরু হয়, একসঙ্গে 3টে জায়গা থেকে, বর্ধমান থেকে একটা, মেদিনীপুর থেকে একটা, আরটা হয়তো দেখা গেল যে কুচবিহার থেকে, 3টে কেস একবারে রিয়েল টাইম পোস্টিং হয়ে গেল। এরকম কেস ভর্তি হচ্ছে, এই পাচ্ছে, এটা কি করবো, কোনটাও যে উত্তর দিচ্ছি আমরা, কোনটাও ফলো আপ করছে, মাথা ঘুরিয়ে যাবে একদম, ঝড়ের মতো পোস্ট হতে থাকে। মিদনাপুর থেকে একজন একটা পোস্ট করলো যে এইরকম আমি পেয়েছি, এটা নেক্সট কি করবো। দেখা যাবে মহারাষ্ট্র থেকে ডক্টর বাভাস্কার ওখানে একটা পোস্ট করে দিয়েছে, ডু দিস থিং। ডক্টর বাভাস্কার একটা পোস্ট করেছে, তখন যে হুগলির থেকে একটা ছেলে বলছে যে এইটা যদি কাজ না করে কি করবো। দেখা যাবে হিমাচল প্রদেশ থেকে ডক্টর ভারতী একটা সাজেশন পাঠিয়ে দিচ্ছে, এইটা করে দেখো, এটা করলে কি হয়। এরকম ইন্টারাক্টিভ আমাদের শুরু কিন্তু ওই ধনিয়াখালীর দেশ থেকে। তাহলে ধনিয়াখালীর পেশেন্টটা আমরা কখন পেলাম দোষী? অলমোস্ট 36 ঘন্টা পরে।
প্রথমটা পেয়েছিলাম আমরা 12-14 ঘন্টা পরে, একটা পেলাম 36 ঘন্টা পরে। এই যে ছেলেটা, ওই মৌমিতার কেস যেটা প্রথম বলছিলাম, এই পেশেন্টটা হরিণঘাটা হেলথ সেন্টারে ভর্তি হয়েছে একদিন সকালবেলা। একটা 15-16 বছর বয়সের ছেলে ভোরবেলা এসছে, পেট ব্যথা নিয়ে শুয়ে আছে। ম্যাডামকে ডেকে পাঠানো হয়েছে, ম্যাডাম আসুন পেট ব্যথা রুগী। ওরে চিপ হয়ে সব, তো পেটটা দেখি, চিপ হয়ে শুয়েছে। ও তো পেটের দিকে তাকাচ্ছে না, মৌমিতা তো চোখের দিকে তাকিয়েছে। And these are the finding. Acute bilateral ptosis. Yes, what diagnosis হয়ে গেছে সঙ্গে সঙ্গে। She started angina. And this boy was cured at হরিণঘাটা হেলথ সেন্টার। তাহলে এর ptosis কখন ডেভেলপ করলো? Along with first presentation. পেট ব্যথা নিয়ে এসছে সকালবেলা, আমি তখনই ptosis পাচ্ছি। হতে পারে পেট ব্যথাটা 2 ঘন্টা আগের থেকে হচ্ছিল, ptosis তখন, কি ptosisটা আরো 8 ঘন্টা আগের থেকে, আমি তো জানি না সেটা। আমি যখন দেখছি তাকে কি দেখছি, পেন অ্যাবডোমেন অ্যালং উইথ ptosis, তাহলে অন 0 আওয়ার। ফার্স্ট কেস যেটা আমরা বলেছিলাম, পেট ব্যথা শুরু হয়েছে ভোর 5টার সময়, সন্ধ্যে 7টার সময়, ptosis তাহলে 14 ঘন্টা পরে। আমি হরিণঘাটার এই ধনেখালির কেস কি বললাম, 36 ঘন্টা পরে। এরকম করে আমি যখন 28-30 ঘন্টা পর্যন্ত গিয়ে পৌঁছেছি, আমরা এখানে কি লিখেছি, ptosis may develop systemic sign 2 to 24 hours। আমি মোটামুটি 30 ঘন্টা পর্যন্ত যখন গেছি, ওই এন্টি সার্জেন কই নেই, একটি এন্টি সার্জেন চলে গেল। এই অতুল মুখার্জি কই আছে না স্টেশন? আমি আলিপুরদুয়ার সাব ডিভিশন হাসপাতালে বলছিলাম 2-2.5 বছর আগে, তখন এই 34 ঘন্টা কেস হয়নি। এই যখন 30 ঘন্টা পর্যন্ত পৌঁছেছি, এখন পিছনের বেঞ্চে আলিপুরদুয়ার সাব ডিভিশন হাসপাতালে এএনটি সার্জন ওখানে বসেছিলেন। উনি দাঁড়িয়ে বলছেন, স্যার আমার পেশেন্টের তো আমি 42 ঘন্টা পরে ptosis দিয়েছি। এএনটি সার্জন কি করছিল? এএনটি সার্জন কি করছিল? ছোট নিয়ে ভর্তি হয়ে গেছে ইএনটি সার্জনের আন্ডারে, উইথ এ প্রফেশনাল ডায়াগনোসিস অফ অ্যাকুট টনসিলাইটিস। উনি তার আগে তাকে 4-5 বার দেখেছে, হয়তো অ্যান্টিবায়োটিকও চেঞ্জ করেছে, কোনো কিছুতেই রেসপন্স করছে না। এবার 5th টাইম যখন দেখতে গেছেন, দেখছে ptosis। ওই যে এক্সপিরিয়েন্স, ও বলেছে যে আমি বাঁকুড়া মেডিকেল কলেজে এরকম 2-1টা পেশেন্ট দেখেছিলাম। ও সঙ্গে সঙ্গে ফিজিশিয়ানকে ডেকে পাঠিয়েছে, ওর ফিজিশিয়ান এক মাথায় তো ptosis পাওয়া যাচ্ছে, ইটস এ কেস অফ কমন ক্রেট বাইট। সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক দিয়েছে, সেই পেশেন্ট সুস্থ হয়ে গেছে। তাহলে আমার একটা প্রেজেন্টিং ফিচার কি বলেছিলাম, পেন অ্যাবডোমেন। তারপরে এলো কোথায়, আলিপুরদুয়ারে গলা ব্যথা। এবার বর্ষাকালে আমি ঝাড়গ্রাম গেছি, শ্রাবণী মেলায় করতে গেছি। মেলাতে কিন্তু আমাকে ডেকে নিয়ে গেছে ডাক্তার, ঝাড়গ্রাম হাসপাতালে ডাক্তার ফোনাফোনি করে, আসুন খুব ভালো মেলা হয়, অনেক লোক হয়। সন্ধ্যেবেলা যখন আমি বলছি, তখন দেখা যাচ্ছে যে ডাক্তার আমাকে গাড়ি করে স্টেশন থেকে এনে পৌঁছে দিয়েছিল, সেই ডাক্তারও নেই। একটি মাত্র ডাক্তার বসে আছে, কে সিএম হয়েছে, একটি কোনায় চেয়ার দিয়েছে, পালাতে পারছে না, সিএম হয়ে বসে শুনছে। আর কেউ নেই, ডাক্তার অশ্বিনী কুমার মাঝি বসে বসে শুনছে, আর একটা ডাক্তারও শুনছে না, সব পাবলিক, জেনারেল পাবলিক শুনছে। আমি চলে গেছি, আমার লজে পৌঁছে দিয়েছে। ওখান থেকে সকালবেলা উঠে ট্রেন ধরবো, আমাকে যেই ডাক্তার ডেকে নিয়ে গেছিল প্রসূন গাড়ি করে আমাকে স্টেশনে পৌঁছে দিয়েছে। ট্রেন আসলে আমরা বসে খুঁড়িতে চা খাচ্ছি। তো আমি বললাম, আরে প্রসূ, তুমি যে তোমরা এই ডাক্তার কি করে দিলে, তোমাদের সিএম ইচ্ছা আর কোনো ডাক্তার এলো না যে? কারো কি সময় নাই, সবাই সন্ধ্যেবেলা প্র্যাকটিস করে, তো সবাই নার্সিং হোমে বসেছিলাম, কেউ আসেনি। এবার সবাই জানে, ওর শোনার দরকার নেই। ঝাড়গ্রাম তো ডিস্ট্রিক্ট হাসপাতাল হয়ে গেছে, কি এদের মধ্যে হেলথ সেন্টারের ডাক্তার নাকি দায় পড়েছে শুনতে আসবে, ডিস্ট্রিক্ট হাসপাতালের ডাক্তারের দায় পড়েছে ফিডব্যাক শুনতে আসছে। কিন্তু জানেন তো স্যার, এই 3 মাস আগে একটা পেশেন্ট ভর্তি হয়েছিল, সেই পেশেন্টটা মরে যাওয়ার পরে না গন্ডগোল লেগে যায়। কি পেশেন্ট মরে যায়? একটা 37 বছর বয়সের জোয়ান লোক, সারাদিন মাটি কুকিয়েছে, কোমরে ব্যথা হয়েছে, আপনি কোমর ব্যথা সোজা করতে পারছে না, এসে অর্থোপেডিক সার্জন আন্ডারে। স্যার অর্থোপেডিক সার্জন, স্যার অর্থোপেডিক সার্জনের আন্ডারে ভর্তি হয়েছে। ঠিক আছে, কোমর ব্যথা পেশেন্ট ভর্তি হয়েছে, তো ব্যথা কমাতে হবে।
ভোভেরান ইঞ্জেকশন কোষে দিয়েছে, কোষে অ্যানালজেসিক ইঞ্জেকশন দিয়েছে, এমন অ্যানালজেসিক ইঞ্জেকশন পেয়েছে গ্যাস্ট্রাইটিস হয়ে গেছে, গ্যাস্ট্রিক পেন বলছে, অমুক গেছে অটোমেটিক সার্জনের কাছে, আপনার পেশেন্ট কি ব্যথা করছে, গ্যাস্ট্রিক পেন হচ্ছে, সালফেট সিরাপ কিনা, সালফেট খাওয়ানো হয়েছে, প্যান্টোপ্রাজল লাগিয়ে দেওয়া হয়েছে, ডিউটি চলে গেছে। আবার ঘন্টাখানেক পরে আবার বলবো পেশেন্টের কোমরের ব্যথা পেটে এসেছিল, এখন আমার ব্যথা ছেড়ে বলে গলা ব্যথা, এইখান থেকে এখানে ব্যথা চলে যাচ্ছে, সার্জনের সাথে দেখেছে, খুব মন দিয়ে দেখেছে, কিছু নেই, সার্জন চলে গেছে, আবার অর্থোপেডিক সার্জনে গেছে, কত পেশেন্ট এবার বলছে শ্বাসকষ্ট কি পেশেন্ট বাবা, অক্সিজেন লাগিয়ে রাখে, বলে যে অর্থোপেডিক সার্জন চলে গেছে। And the patient died. Then the patient died. So you have to give a death certificate. And the BHT was sent to the EMO, and the senior lady EMO denied to give death certificate. Madam, give the death certificate. This was the history, and the BHT was sent to you. Give the death certificate. Please, people. মারবে লোকজন ধরে, আমার পেশেন্ট সকাল থেকে ভর্তি হচ্ছে, কোমর ব্যথা নিয়ে আপনি মেরে ফেলেছেন, আবার পিএম করবেন কি সমস্যা? বুঝলো ভালো, আমি তো করবো, আমি পেশেন্ট পার্টি হলে গাড়ি পাঠিয়ে নিয়েছি, কি নেবেন সার্টিফিকেট করবেন স্যার? কার্ডিও রেসপিরেটরি ফেলিওর ইন কেস অফ লো ব্যাক পেন খুব কম মারছে লোকে আমাদের, আমি তো বলছি খুব কম মারছে লোকে, আরো বেশি মারধর করা দরকার আমাদের। কেন হাসপাতাল এত কম ভাঙচুর হয় আমি তো অবাক হয়ে যাচ্ছি, আর বেশি ভাঙচুর হওয়া দরকার। কি সুপার স্যার, এরকম পেশেন্ট মরে গেলে তো আরো বেশি মারধর খাওয়া দরকার আমাদের। ন্যাচারালি ইএমও মহিলা বলেছে আমি লিখতে পারলাম না, ডাকো অর্থোপেডিক সার্জনকে, উনি ওনার পেশেন্ট সার্টিফিকেট লিখবেন। এবার হইচই, লোকজন জড়ো হয়েছে, এবার প্রসূন বলছে আমি আর আরেকটা লোক আপনার ওই আগের ট্রেনিং এ শুনেছিলাম, আমরা গিয়ে শুনে বলছি আরে ডোসিস ছিল কিনা দেখেছো? Nobody noted. What mind does not know, eyes do not see. এখন তো ডোসিস পার্মানেন্ট ডোসিস, কিন্তু সারা জীবনের মতো ডোসিস হয়ে গেছে, এখন দেখে তো লাভ নেই। যখন ডোসিসটা দেখলে পেশেন্টটাকে বাঁচানো যেত, nobody examined for doses and the patient died. তাহলে কি হলো? পেট ব্যথা নিয়ে আসতে পারে, গলা ব্যথা নিয়ে আসতে পারে, কোমর ব্যথা নিয়ে আসতে পারে। বিদ্যাসাগর মশাই জন্মস্থান যেখানে, বীরসিংহ স্বাস্থ্য কেন্দ্র, আরে আপনার তো মুশকিল করে দেখছি, এতে প্রজেক্টটা তাকে নষ্ট করবে নাকি? এতবার মুশকিল হচ্ছে। বাচ্চা এসছে বীরসিংহ স্বাস্থ্য কেন্দ্রে, রেসপিরেটরি ডিস্ট্রেস, মোস্ট কমন ডায়াগনোসিস কি পেডিয়াট্রিশিয়ান স্যার? ছোট বাচ্চা, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এলআরটিআই, ও তাই ভেবেছে, ও সেই মতো ট্রিটমেন্ট করছে। সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত দেখছে বাচ্চা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে, বলে না আমার ওষুধে কাজ করছে না, এতে চলে যাও, ঘাটাল হাসপাতালে চলে যাও, বুকের এক্সরে করতে হবে। ঘাটাল হাসপাতালে যখন পৌঁছেছে, পেডিয়াট্রিশিয়ান দেখছে পেশেন্ট ইজ হ্যাভিং টোসিস, আর এক্সরে, সঙ্গে সঙ্গে ভর্তি কর, তাকে অ্যান্টিভেনাম চালা। বাচ্চা মে প্রেজেন্ট উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস অনলি। এই হচ্ছে গিয়ে আপনার কমন ক্রেট। কেন 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 10 মিনিট আমি কমন ক্রেট নিয়ে পড়ে থাকি বুঝতে পারছেন? Now, from the pediatricians, we may shift to the physicians. এই কি হলো? এই আসবে না? কারেন্ট আসবে না? একটা কাজ করা যায়, এটাকে তুলে দিল। এটা কে দিয়েছিল? এটা এখানে কে চেক করছো? ছেলেটা গেল ল্যাপটপটাকে স্যার, এটা চেয়ার দিয়ে তুলে দেবো। চেয়ার এখানে, এখানে উঁচু কর। আপনাদের মধ্যে 2
একজন জানেন আর শরীরে যখন আমরা প্রজেক্টর আসবে যাতে প্রজেক্টরটাকে গার্ড না করে এর উপর দিন এই মাঝের ছবিটা দেখছেন, মাঝের ছবিটা দেখতে পাচ্ছেন? এই মাঝের ছবিটা ইউসুফ মোল্লা। ইউসুফ মোল্লা, আমি একদিন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সি ডিউটি করছি, খুব বেশি দিন না, এই 6 মাসও হয়নি এখন। ন্যাশনাল মেডিকেল কলেজে ইমার্জেন্সি ডিউটি করছি, আমি গিয়ে দেখছি তো ওখানে একবারে বন্যার মতো পেশেন্ট আসতে থাকে। আমরা দুজন হয়তো ডিউটিতে আছি, একসঙ্গে 6টা-7টা পেশেন্ট ঢুকে গেছে। ওইখানে মেয়েদেরকে দুটোকে শুয়ে রেখেছে ট্রলিতে, ওখানে দুটো পড়ে আছে উঁচু হাই বেঞ্চে, এদিকে মহিলা কাতরাচ্ছে, এর বাড়ির লোক এদিক থেকে এদিকে জামা ধরে টানছে, ওখানে জামাটাকে আগে দেখুন। ওর মধ্যে আমি দেখছি এরকম ধরে স্ট্রেচারের মধ্যে, অ্যাম্বুলেন্সের যে স্ট্রেচারটা ওইটাতে করে নিয়ে শুয়ে রেখেছে, একটা পেশেন্ট ছটপট করছে, হাত পা ছুটছে। কি হয়েছে? এই দেখুন, বারুইপুর থেকে পাঠিয়েছি। বারুইপুরের রেফার লেটার, গুলেনবারি সিনড্রোম। Though I am an ophthalmologist, I was super sure, 100% sure that it was not a Guillain-Barré syndrome. It was not a Guillain-Barré syndrome. Whatever may be the diagnosis, it was not a Guillain-Barré syndrome. While I was so much confident that it was not Guillain-Barré syndrome, আমি অলরেডি বলেছি ছটপট করছে পেশেন্ট, হাত পা নাড়ছে, গুলেনবারি সিনড্রোম। গুলেনবারি সিনড্রোম নয়, আর যা কিছু হোক। কি ব্যাপার, ওরা গুলেনবারি সিনড্রোম ভাবলো কেন? কি হয়েছে? বলছে যে রাত্রেবেলা 2টোর সময় থেকে পেশেন্ট গলা ব্যথা বলছিল, তারপরে না আস্তে আস্তে বলছে কিছু খেতে পারছে না, শরীর সব কিরকম অবস্থায় আসছে। আমরা হাসপাতালে গেলাম, ডাক্তার একটা সিটি স্ক্যান করলো, এই দেখুন সিটি স্ক্যান। ওরা আমাকে প্লেটটা দেখানোর জন্য ব্যস্ত, দেখুন সিটি স্ক্যান, দেখুন সিটি স্ক্যান। সত্যি কথা বলতে সিটি স্ক্যান দেখার কিছুই বুঝি, ওই জন্য আমি ওটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। ওখানকার ফিজিশিয়ান লিখে পাঠিয়েছে গুলেনবারি সিনড্রোম, সে তো ডেফিনেটলি আমার থেকে অনেক সুপিরিয়র তার ক্লিনিক্যাল আই হওয়ার কথা। গুলেনবারি যে লিখে পাঠিয়েছে, পরে দেখলাম ওর ক্লিনিক্যাল নোটস যেটা দেওয়া আছে সেখানে লেখা আছে সিটি স্ক্যানে কিছু পাওয়া যায়। আমি ওকে দেখছি, পেশেন্টটা, এই যে পেশেন্টটা দেখছেন ছটফট করছে বটে, কিন্তু পেশেন্টটার আমি টোসিস পাচ্ছি। ওই টোসিস, আবার সেই গলা ব্যথা, বাট দেয়ার ওয়াজ এ দুসরা, ইট ওয়াজ এ লেগ স্পিন গুগলি, ইট ওয়াজ নট এ লেগ স্পিন। অনিল কুম্বলে বল করছে মানে লেগ স্পিনই হওয়ার কথা, বাট ইট ওয়াজ এ দুসরা। Why it was दूसरा? दूसराটা কোথায় এখানে? It was not early morning sore throat. রাত্রি 2টোর সময় গলা ব্যথা। তো অদ্ভুত কথা, গন্ডগোল হলো। বারুইপুরের দিক থেকে এসছে, সাসপিসাস। এবার আমি ওদেরকে বলছি যে আচ্ছা খোলা বিছানায় ঘুমিয়েছিল, মশারি ছাড়া ঘুমিয়েছিল না, খাটের উপর ঘুমিয়েছিল, মশারি টাঙিয়ে ঘুমিয়েছে। ওর মিসেস বলছে যে আমি একবার শিওর, সে আমাকে বলছে না আমি ওই বিছানার মধ্যে আমিও ঘুমিয়েছিলাম।